সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন দেরিতে হলে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র বেড়ে যাওয়ার আশঙ্কা দেখছে বিএনপি। নির্বাচন কমিশনের রাজনৈতিক হস্তক্ষেপ হলে ফিরে আসবে অতীতের পুনরাবৃত্তি, আশঙ্কা করছেন সিসি। 4 দফা দাবিতে শাহবাগের অবস্থান নিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ব্যাংকে দুদকের অভিযান, সেফ ডিপোজিটর খুলতে কেন্দ্রীয় ব্যাংকে অভিযানে নেমেছে দুদক। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। গাজীপুরে পুলিশ ও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত 13 থানা ও মেট্রোপলিটন এলাকায় আলাদা অভিযানে 75 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষার্থীদের উপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও গ্রেফতার হয়নি, তাই দ্রুত তাদের গ্রেফতার সহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করেন তারা। ইকবাল সরকারের তথ্যছবিতে বিস্তারিত। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এরপরই রাত 9টার দিকে দক্ষিণখান এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাব। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। ওই এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন ঝুলছে তালা, রাস্তাঘাটেও তেমন লোকজন দেখা যায়নি। পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা। এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এদিকে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জোর দিয়েছেন গাজীপুরের ছাত্র জনতা। আমাদের আরো দাবি হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাও যাতে জব্দ করা হয়, না হলে এই অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না। আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে, যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে, একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আরও জানান, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়ির সামনে যারা হামলা করেছিল তারা এখনও গ্রেপ্তার হয়নি, অথচ তারা সবাই চিহ্নিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অপারেশন ডেভিল হান্টস যেটা পরিচালনা করছে, তো আমাদের প্রাপ্তি হয়তো ছিল যে এখন মিনিমাম অন্তত 400-500 আওয়ামী দোসরদের গ্রেফতার হয়ে যাওয়ার কথা ছিল। এদিকে গাজীপুরের পুলিশ সুপার জানান, চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় তারা কাজ করে যাচ্ছেন। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এই সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই, অপারেশন চলবে এটা। এর আগে শনিবার রাতেই গাজীপুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। শুক্রবার রাতে গাজীপুরের ছাত্রদের ওপর হামলার প্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে এবং একই সাথে নতুন করে আজকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? তানিয়া, গত রাতে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানে আমরা দেখেছি যে যানবাহন তল্লাশি করা হয়েছে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেলা এবং মহানগর জুড়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর অধিকাংশ, প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন স্তরের উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের কিংবা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা রয়েছে, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছে। পুলিশ বলছেন যে তারা মূলত
নানা ধরনের নাশকতামূলক কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা নানা ধরনের অপরাধের সাথে জড়িত সেই ধরনের সুস্পষ্ট প্রমাণাদি থাকার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা কিছুক্ষণ আগেও শুনেছি গাজীপুরের যে শ্রীপুর থানা রয়েছে, এই শ্রীপুর থানা একজন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই যে গ্রেপ্তার অভিযান, অর্থাৎ যে অপারেশন ডেভিল হান্ট, সেটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। আর অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে মোজাম্মেল হকের বাড়িতে যারা হামলা চালিয়েছিলেন, সে রাতে হামলা চালিয়ে প্রায় 18 জনকে আহত করেছেন, তাদের হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে দ্রুত সময়ের মধ্যে, কেননা তারা চিহ্নিত। তারা বলছেন যে যারা হামলা করেছেন তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে এসে তারা কথা বলেছেন, তারা সেটা প্রচার করেছেন। কাজেই তারা চিহ্নিত লোকদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে গতকাল আপনি জানেন যে দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং অবস্থান কর্মসূচি হয়েছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এবং ঘটনার প্রতিবাদে। সেই প্রেক্ষিতেই অপারেশন যে ডেভিল হান্ট সেটা শুরু হয় রাতের বেলায়। ছাত্ররা বলছেন যে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হলো যে এই অপারেশন চলবে, তার পরক্ষণেই সন্ধ্যাবেলায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই গুলির ঘটনা ঘটেছে। এই গুলি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের উপরে। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ভাওয়াল বদর আলম কলেজের মাস্টার্সের ছাত্র মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হয়ে এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছিল। তাজউদ্দিন হাসপাতালে গুলি বের করতে না পারায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করে গুলি বের করার কথা রয়েছে। আর এদিকে তাজউদ্দিন আহমেদ হাসপাতালে এখন পর্যন্ত 2 জন ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত অবস্থায়। আর এদিকে ওই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে যে মোজাম্মেল হকের বাসার সামনে হামলা হয়েছে, সেই ঘটনা আজকে একটা মামলা দায়ের করা হয়েছে সদর সরকার। আপনার মাধ্যমে আমরা যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই সম্পর্কে সর্বশেষ খবর জানছিলাম। দর্শক, সহকর্মী ইকবাল সরকার ছিলেন এতক্ষণ গাজীপুর থেকে। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন করতে এসে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে এই অভিযানে গ্রেফতার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে কিনা তা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের থামাতে অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুন গনি। তিনি আরও জানিয়েছেন, এই অভিযান আরও কিছুদিন চলবে। তিনি বলেন, অভিযানের সময় মানবাধিকার বজায় রাখা হবে। দুপুরে সচিবালয়ে এই জ্যেষ্ঠ সচিব আরও বলেন, দেশে যেন আর আয়নাঘর তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা হবে। স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন।
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংস্কার শেষে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে ডেভিল হান্ট অপারেশন দিয়ে দেশে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে না বলেও মনে করেন তিনি। একই সাথে নির্বাচন দেরিতে হলে ভারত থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র বাড়বে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। এই সময় ৩২ নম্বর সহ গুম খুনের নির্দেশ দেওয়া সব স্থাপনা ভাঙার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমাদের সমর্থন আপনাদের কাছে আছে, কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রুখতে না পারেন, এই সমর্থন থাকলেও এই সমর্থন রাখা যাবে না। জনগণ জানতে চায় ৬ মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইমলাইন দেন নির্বাচনের। যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র তত দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত ট্রাইব্যুনালের ১৮টি মামলায় ১১৫ জন আসামির মধ্যে গ্রেফতার হয়েছে ৩৫ জন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানিয়েছেন, আসামিদের মধ্যে ৫২ জন সাধারণ নাগরিক, ৯ জন সাবেক সেনা কর্মকর্তা ও বাকিরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটর জানান, চলতি মাসে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এদিকে চাংখারপুলে আলোচিত হত্যা মামলায় এপিবিএন সদস্য সুজনকে ১২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে ভোট গ্রহণে অতীতের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সিসি নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, নিরপেক্ষভাবে কাজ করতে চায় কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। তো এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। ৪ দফা দাবিতে শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। সেখান থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এখন কি অবস্থা রয়েছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আসলে ম্যাথস শিক্ষার্থীরা গত মাসের ২২ তারিখে তারা ঠিক এইখানে অর্থাৎ শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ মোড় অবরোধ করে তাদের যে ৪ দফা দাবি, সেই ৪ দফা দাবি পূরণের জন্য কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ৭ দিনের সময় নেওয়া হয় তাদের যে ৪ দফা দাবি, সেই ৪ দফা দাবি পূরণের জন্য। কিন্তু আসলে পরবর্তীতে যেমনটি দেখা গেছে যে আসলে সেই ৭ দিন ১৪ দিন পার হয়ে গেছেও, সেই ৭ দিন পেরিয়ে ১৪ দিন পার হয়ে গেছে, তবুও তাদের যে ৪ দফা দাবি, সেই দাবির পক্ষে কিংবা দাবি পূরণের লক্ষ্যে কিন্তু আসলে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়, যার কারণে কিন্তু আজকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন ম্যাথস শিক্ষার্থীরা। এবং জানিয়ে রাখি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে ম্যাথস শিক্ষার্থীরা তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নেয় এবং জনভোগান্তি এড়াতে তারা কিন্তু আসলে শাহবাগের যে মূল মোড় সেটিতে কিন্তু তারা অবস্থান না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে আসার যে রাস্তাটি, সেই রাস্তাটিতে তারা অবস্থান নিয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে
আসলে আজকের মধ্যে এবং তাদের যে দাবিগুলো রয়েছে 4 দফা দাবি সেগুলো আসলে মেনে নিতে হবে এবং তারা বলছেন যে আসলে দাবি পূরণ না করে আসলে তারা কোনোভাবে বাড়িতে ফিরবেন না রাজপথ থেকে এবং তাদের যে 4 দফা দাবি সেই 4 দফা দাবিগুলো হলো অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা। দ্বিতীয় দাবি প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলাম সংশোধন করা। আমরা এই মুহূর্তে দেখছি যে ম্যাথস শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে শাহবাগ মোড়ের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ম্যাথসের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। তাদের যে 4 দফা দাবি সেই দাবিগুলো কিন্তু আসলে তারা পূরণের জন্য দাবি আদায়ের জন্য কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে রাজপথ ছাড়বেন না এবং তাদের যে দাবি সেই দাবিগুলো হলো অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা, প্রতিষ্ঠানের নাম কোর্স কারিকুলামের সংশোধন করা, ক্লিনিক্যাল বিভাগে উচ্চশিক্ষা প্রদান এবং তাদের স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন করা। এই মূলত এই 4টি দাবির জন্যই কিন্তু আসলে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে। আমরা এর আগেও দেখেছি তারা শাহবাগ মোড় অবরোধ করেছিল, কিন্তু আসলে আজকে জনভোগান্তি এড়াতে কিন্তু আসলে তারা শাহবাগ মোড়ে প্রথমে অবস্থান নেয়নি, তারা আসলে জাতীয় জাদুঘরের সামনের রাস্তাটিতে তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে আসলে তাদেরকে আশ্বাস দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হলো, এরপর কেন সেই আশ্বাস তাদের দাবি পূরণে রূপান্তরিত হলো না, কেন তাদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন তাদেরকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, এইসব প্রশ্ন কিন্তু আসলে ম্যাথস শিক্ষার্থীরা তুলেছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং আজকে কিন্তু আসলে আজকে কিন্তু এই শাহবাগে তাদের সারা বাংলাদেশ থেকে ম্যাথস শিক্ষার্থীরা এসেছেন এবং এখানে তাদের সংখ্যা যদি একটু আনুমানিক বলা যায় যে সেই সংখ্যা কিন্তু 1 থেকে 2,000 শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা একযোগে এসেছেন এবং তাদের যে অভিযোগ সেটি হলো তাদের কেন এই যে তাদের যে আশ্বাস দেওয়া হলো সেই আশ্বাস দেওয়ার পরে কেন তাদের যে দাবি সেই দাবি পূরণের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। আমরা দেখেছি যে আসলে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আসলে তেমন কেউ কিন্তু এখানে আসেনি, তাদের সাথে তারা সকাল থেকে এখানে অবস্থান করছে, সেটিও তাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমরা আন্দোলন করছি কিন্তু কেন সরকারের পক্ষ থেকে কেউ এখানে এগিয়ে আসলো না, কেন তাদের সাথে কথা বলা হচ্ছে না এবং তারা বারবারই বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে তারা যে এর আগে আশ্বাসটি পেয়েছিলেন সেই আশ্বাসটি আসলে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আসলে 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে আজকে তারা বলছেন যে আজকেও যদি এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কোনো আশ্বাস দেয়া হয় তাহলে কিন্তু তারা আসলে সেই আশ্বাসে তাদের মন গলবে না, তারা কিন্তু আসলে দাবি পূরণ করে তারপরে কিন্তু আসলে শাহবাগ ছাড়বেন এবং কেননা তারা বলছেন যে আসলে এর আগেও তাদের কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল, তবে সেই আশ্বাসের কিন্তু আসলে পূর্ণাঙ্গ প্রতিফলন সেই প্রতিফলন কিন্তু তারা দেখতে পাননি। আমরা দেখেছি যে সকাল 10:30 থেকে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে এতক্ষণ পর্যন্ত সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু দুপুর 2টা পর্যন্ত এখানকার পরিস্থিতি কিন্তু বলা যায় যে মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু এরপরই দেখা গেছে যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তারা আসলে এখানে তারা ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তাদের শিক্ষার্থীরা কিন্তু আসলে এই যে পুলিশ যে ব্যারিকেড দিয়েছে এখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু বলছেন যে আসলে আজকে কিন্তু আসলে শাহবাগ মোড় সেটি কিন্তু আসলে অবরোধ করতে দেয়া হবে না, তারাও কিন্তু আসলে শক্ত অবস্থানে রয়েছে। এখানে শিক্ষার্থী এবং শাহবাগ মোড়ের মাঝখানে কিন্তু আসলে
আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং এই ব্যারিকেড পার করে কিন্তু আমরা দেখছি যে কিছু শিক্ষার্থী কিন্তু আসলে এই ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা ঠিক অপর প্রান্তে কিন্তু আসলে শক্ত অবস্থানে দেখছি পুলিশকে, তারাও কিন্তু আসলে শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে উত্তেজনাকর পরিস্থিতি কিংবা শাহবাগ মোড় অবরোধ করার মতো যে অবস্থা সেটিতে কিন্তু আসলে তারা আজকে হতে দেবেন না। এই মুহূর্তে আমি দেখছি যে আসলে এই শাহবাগ একদিকে শিক্ষার্থীদের মধ্যে যখন শিক্ষার্থীরা যখন শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে শাহবাগ মোড়ের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে বাড়ানো হয়েছে এবং সেখানে কিন্তু আসলে পুলিশের একটি দল তারা কিন্তু আসলে সেখানে এসে অবস্থান নিয়েছেন যেন শিক্ষার্থীরা কোনোভাবেই যেন আসলে এই ব্যারিকেড অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধের দিকে তারা না যেতে পারেন, সেজন্য কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ম্যাথস শিক্ষার্থীরা যারা রয়েছেন সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন প্রায় 2000 শিক্ষার্থী, তারা কিন্তু বারবারই তাদের যে দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে আসলে পূর্বে অবস্থান কর্মসূচি পালনকালে কিন্তু আসলে তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আসলে তাদের দাবি পূরণের আশ্বাসের পর কিন্তু আসলে 7 দিনের সময় নেওয়া হয়েছিল। সেই 7 দিন সময়ের মধ্যে কিন্তু আসলে তাদের যে দাবি পূরণের কোনো তাদের যে দাবিগুলো ছিল 4 দফা দাবি, সেই দাবি পূরণের জন্য কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিংবা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে কিন্তু আসলে তাদের যে থেমে থাকা আন্দোলন, তাদের যে আন্দোলন থেমেছিল সেই আন্দোলন কিন্তু আজকে কিন্তু আবার তারা রাজপথে এসেছেন এবং তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকাল থেকে কিন্তু তারা অবস্থান নেন সারা বাংলাদেশ থেকে এসে শাহবাগে এবং শিক্ষার্থীদের সাথে আমি কিন্তু কথা বলেছিলাম। শিক্ষার্থীরা কিন্তু বারবারই একটি প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছেন যে আসলে তাদেরকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো, তারপর কিংবা তারপরে আবার কেনই বা সেই আশ্বাস তারা পালন করলেন না এবং শেষ তারা যেমনটি বলছেন যে আসলে এই যে দাবি পূরণের জন্য তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল তারা আর কোনো নতুন করে কোনো আশ্বাসে বিশ্বাসী না। তারা আজকে তারা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের মাধ্যমে তারা যে পূর্ণাঙ্গ যে প্রতিফলন সেই দাবি পূরণ করে কিন্তু আসলে তারা রাজপথ ছাড়বেন বলে তারা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা যেমনটি দেখছি যে আসলে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু আসলে কিছুটা অগ্রসর হয়েছে এবং তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম যে এই ব্যারিকেড সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড থেকে কিছুটা দূরে তারা অবস্থান করছিলেন, এখন কিন্তু তারা কিন্তু ঠিক ব্যারিকেডের কাছাকাছি চলে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু দীর্ঘ 4-5 ঘন্টা যাবত কিন্তু তারা এখানে আন্দোলন করছেন, কিন্তু আসলে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে দাবি আদায়ের জন্য কোনো পদক্ষেপ নেওয়া সেটি কিন্তু আসলে নেওয়া হচ্ছে না। তারা দর্শক, আমরা এতক্ষণ সরাসরি শাহবাগে ছিলাম। আমাদের সহকর্মী নিবিড় সাহা জানাচ্ছিলেন সেখানে মেডিকেলের যে অ্যাসিস্ট্যান্টের যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে আন্দোলন চলছে সেটি নিয়ে। এই মুহূর্তে দর্শক যেতে চাই সচিবালয়ে। বিএসআরএফ এর উদ্যোগে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি সেখানে। তাই না, যে লোকজনকে ডাকে এটা আমরা বলি, অনেক সময় আমরা বলি সিটি লাইটস, মানে ঢাকা শহরে সবাই আসতে চায়, দেখেন না এটা কি, একটা হলো পুশ, গ্রামে নাই চাকরি বাকরি, এটা পুল, এই যে আলো জোড়া, এটা গান চোরা ঢাকা শহরে আমার প্রাণ জুড়াইছে, এই হইচই করতেছে গানের মধ্যে, তার মানে এটাতে ঢাকা শহরে আসলে এটা কিছু হবে। এবং এই যে কনসেন্ট্রেশন উইচ ইজ ব্যাড অলসো, ব্যালেন্স ডেভেলপমেন্ট নয়। অর্থাৎ আমাদের এখন চ্যালেঞ্জটা কিন্তু বহুমুখী। প্রথমত এদেরকে আমি বলবো যে অল্প খরচে যাওয়া, তাদের রেমিটেন্সটা এখানে পাঠানো, তারপরে যে ইভেন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় এসে বাংলাদেশে আমি বহু আগে ফিলিপিনে দেখেছি, ফিলিপিনে মহিলারা বেশি যায়, আপনারা জানেন, ওদের আলাদা কাউন্টার আছে, ওদেরকে বালিকা বায়ান, বালিকা মানে ওদের ফিলিপিনের মহিলা, আলাদা কাউন্টার রিসিভ করে ওদের ইমিগ্রেশন তাড়াতাড়ি। এখন আর কিছুদিন আগে হয়তো প্রধান উপদেষ্টা একটা কাউন্টার খুলেছেন, বহুদিন যাবৎ বলা হচ্ছিল, ওরা এতভাবে ভয় থাকে, তো ওরা পাসপোর্ট নিয়ে যখন আসে, এখনও আমি হয়তো এখন মন্ত্রী হিসেবে তো তাড়াতাড়ি চলে এসে আমিও ওদের সাথে লাইন ধরে আসতাম। কিছুদিন আগে আসি, লাইনে অনেকক্ষণ দাঁড়ালাম, 10-12 জনের পরে অফিসে বলে, স্যার আপনি কেন লাইনে দাঁড়ালেন? আপনি আমাকে চেনেন? আপনাকে চিনি তো, আপনি গভর্নর ছিলেন না?
আপনার তো লাইনে দাঁড়ানো উচিত না। আমি সবাই দাঁড়িয়েছে লাইনে, অসুবিধা কি? 10 জনের পরে অসুবিধা কি? আমি তো চুরি করে আসি না বা পালাতে যাচ্ছি না। তা উনি বলেন, না স্যার একটু আসেন, সাইড দিয়ে আমরা দিয়ে দেবো। তো তারা কিন্তু এরকম একটা টেনশনে থাকে, প্রশ্ন করা হয়তো ইভেন গ্রিন চ্যানেল দিয়ে আসার সময় আপনাকে আটকাবে। সাপোজ গ্রিন চ্যানেল কি আপনি কনফিডেন্ট আপনার কাছে কিছু নাই, পৃথিবীর কোনো দেশে গ্রিন চ্যানেল থেকে আটকানায়। ওই মেক্সিকো টেক্সিকো আটা করে লাল লাইটটা জ্বলে হঠাৎ যাও, ওখানে তো অন্যরকম ড্রাগ হিসাব। তবে আমি যেটা বলছি যে এখন আমাদের আরও স্কোপ আছে, আমাদের প্রবাসী এবং আমি তো মক্কা মদিনা বহু লোকের সাথে দেখা হয়েছে, যা চেহারা চেনে কোনো সামার আদার আই ওয়াজ স্যাটিসফাইড। লোকগুলো কিন্তু মানে খুব ওয়েল মনিটার্ড। বাংলাদেশ এখন ফাঁকি দেয় যেমন একটা লোক, ওখানে ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন নেই। 2 মিনিট আমার সাথে কথা বলবে না, আচ্ছা আসসালাম আলাইকুম চলি, কারণ তার ওই যে সুপারভাইজার দূরের থেকে তাকাচ্ছে। আমরা অত্যন্ত খেটে খাওয়া মানুষ, কিন্তু যারা যে সচ্ছল বা বাসস্থান যে খুব ভালো, একটা বাড়িতে 10-12 জন থাকে, কষ্ট করে তবু কিন্তু টাকা পাঠাচ্ছে। আর টাকাটা পাঠাচ্ছে দেশের জন্য, যে আত্মীয় স্বজন আছে, ডিপেন্ডেন্ট আছে, আর দেশের প্রতি দরদ। এই জন্য আমি সাধারণত তাদের আনসাং হিরো, তাদের সম্বন্ধে কোনো গান টান লেখা হয় না, কবিতাও কম লেখা হয়, মানে এরা কিন্তু আমি বলি আনসাং হিরো। এই যে দর্শক, আমরা এতক্ষণ সরাসরি সচিবালয়ে ছিলাম, অর্থ উপদেষ্টা কথা বলছিলেন। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুপুর 12:30টার দিকে লকারে তল্লাশি চালাতে বাংলাদেশ ব্যাংকে পৌঁছেছে দুদকের একটি টিম। এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 উচ্চপদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছে বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামও লকারে আছে। এসব লকারে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকা করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তীতে তদন্ত করা হবে বলে জানিয়েছে দুদক। এদিকে গত 26 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের সময় দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার দেখতে পায়। স্বৈরাচারী এরশাদের পতনের পরপর 90-এর দশকের প্রথমার্ধে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। রবিবার সকাল 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ জানান, রোববার সকাল 10টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপিল বিভাগের সাবেক এই বিচারক। 2 মাস ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর মহাখালী গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সোমবার ময়মনসিংহের সদর থানার দাপনিয়া হাই স্কুল মাঠে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে। 1991 সালে রউফ কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি 140 এবং আওয়ামী লীগ 88 আসন পায়। মেয়াদ শেষ হবার 8 মাস আগেই সিসির পদ ছেড়ে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ফিরে যান আবার আদালতে। এবার আর ওয়াকওভার নয়, চ্যাম্পিয়নের ব্যাচ পরে গ্লোবাল সুপার লিগে যাবে ফরচুন বরিশাল। বিপিএল এর ফাইনাল ম্যাচে জিমি নিশাম মাঠে খেলতে না নামলেও ক্যারিবিয়ান দ্বীপে বরিশালের হয়ে মাঠ মাতাবেন এই কিউই তারকা, এমন খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের কর্ণধার। কোহিনুর কন্যার রিপোর্ট। কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে, তারপর এমন পোজে ছবি তোলা হবে। কাতার বিশ্বকাপের পর স্পোর্টস ওয়ার্ল্ডে এর চেয়ে অবধারিত আপাতত আর কিছুই নেই। বিপিএল 3 বারের ফাইনালিস্ট, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এবারে ক্যারিবিয়ান দ্বীপ জয় করতে রওনা হচ্ছে ফরচুন বরিশালের লঞ্চ। তামিমের নেতৃত্বে সদ্য ট্রফি জেতা দলটার মিশন গ্লোবাল সুপার লিগের সিজন 2। গেল আসরে বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েও জিএসএল এর ডেবিউ হওয়ার সুযোগকে না বলে দিয়েছিল বরিশাল। আর খালি মাঠে বল পেয়ে চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। এবার আর কোনো ওয়াকওভার নয়, চ্যাম্পিয়ন্স লিগের আদলে গড়া 5 দেশের 5টি টি20 দলের অংশগ্রহণে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তামিমের ফরচুন বরিশাল। প্রায় 9000 কিলোমিটার পাড়ি দিয়ে মিরপুরে ঝড় তুলতে এসেছিলেন জিমি নিশাম। ফাইনালে কিনা তাকে রাখা হয় বেঞ্চে বসিয়ে। বরিশাল চ্যাম্পিয়ন না হলে পোস্টমর্টেম টেবিলে জায়গা করে নিত টিম ম্যানেজমেন্টের এমন স্ট্র্যাটেজি।
সেই নিশামকে বরিশালের জার্সিতে না দেখে যারা হয়েছিলেন হতাশ, এবারে তাদের জন্যই থাকছে গুড নিউজ। ঢাকায় অপূর্ণ রেখে যাওয়া স্বপ্নটা এবার পূরণ হতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপে। বরিশালের জার্সিতে মাঠ কাঁপাতে থাকছেন এই কিউই অলরাউন্ডার। শুধু তাই নয়, কাইল মায়ার্স, দাউদ মালান, জেমস ফুলার আর লোকাল হিরোরা তো থাকছেনই। জিএসএল নিয়ে আমাদের কথা হয়েছে, গতকালকে আমি মায়ার্সের সাথে কথা বলেছি, মালানের সাথে কথা বলেছি, দেন জিমির সাথে কথা বলেছি। সবাই দেয়ার এগ্রি টু প্লে ওভার দেয়ার। অ্যান্ড আমাদের টিম তো অবশ্যই ইনশাল্লাহ সবাই, যদি ন্যাশনাল কোনো ইয়ে না থাকে, ন্যাশনাল টুর্নামেন্ট না থাকলে আমরা সবাই যাব। যে স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ফরচুন বরিশাল, তাতে বোঝাই যাচ্ছে বরিশালের ট্রফি ক্যাবিনেটে আরও একটা শিরোপা লোড হচ্ছে। 8 জুলাই শুরু হয়ে 18 জুলাই পর্যন্ত চলবে গ্লোবাল সুপার লিগের 2 নম্বর এডিশন। কোহিনুর কণা, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।